নমস্কার জানাই, প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি স্বপন কুমার দেব। আমার ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই স্ট্রাগলার দেব। আজকে একটা মানুষকে নিয়ে বলবো, যে মানুষটা, এরকম অনেক মানুষ আছে যারা গুণী ব্যক্তি, শিক্ষা দীক্ষা প্রতিভা, ঈশ্বর মানে প্রতিভা দিয়েছেন তাকে, সে প্রতিভা তিনি বিকশিত করতে পারছেন, কিন্তু সেরকমভাবে তিনি এই ধরনের কিছু মানুষ আর কি, ধরুন গান লেখে ভালো, সৃষ্টি, অনেক ভালো শিল্পী আছে যারা ভাস্কর্য করে, মূর্তি বানায়, হয়তো অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু জানেন তাদের আর্থিক দৈন্যতা কাটেনি। তার একটাই কারণ হচ্ছে যে সরকার তাদের দিকে সেইভাবে দৃষ্টিপাত করেনি, রাজ্য সরকার তাদেরকে স্বাচ্ছন্দ্যতা দিতে পারেনি। তারা এখনও সেই দৈন্য অবস্থার মধ্যেই থাকেন, হয়তো ঘরবাড়ি সেরকম নেই, অ্যাসবেস্টাসের চাল, মাটির ঘর। এরকমই একজনকে আমি আজকে তাদেরকে নিয়ে, এরকমই একজন ব্যক্তির সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ইচ্ছা করে সরকার কিন্তু এদের কোনো ব্যবস্থা করতে পারেন। গুণী ব্যক্তি, প্রতিভাবান, সেরকম একজন ব্যক্তির কথা বলবো, যিনি অভাবকে সঙ্গী করেও সৃষ্টিতে মগ্ন একজন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বলে একটা জায়গা আছে, যেখানে আপনার সারা রাত ফুলের ব্যবসার জন্য বিখ্যাত। সারা রাত ওখানে ফুল বিক্রি হয়। সেই পাঁশকুড়া আপনার খড়গপুর হাওড়া লাইনে এই পাঁশকুড়া স্টেশনটা পড়ে, মোটামুটি বড় স্টেশন, নাম আছে। এইখানে থাকেন কালীপদ চৌধুরী। অঙ্গীকার করেছিলেন যে গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কখনো তিনি জুতো পরিবেন না, বুঝেছেন? আর এলাকার মানুষ তাই কালীপদ সামাইকে খালিপদ বাবু বলে ডাকতেন। তার কারণ তিনি ওই খালি পায়ে তিনি হাঁটতেন যতদিন না তিনি গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারেন। এই যে একটা অদম্য জেদ বা প্রতিজ্ঞা তিনি করেছিলেন, সেটা তিনি আক্ষরিক অর্থে মোটামুটি কিছুটা পালন করার তিনি চেষ্টা করেছেন। সেই জায়গাটায় হয়তো সেইভাবে পৌঁছতে পারেননি, কিন্তু পৌঁছেছেন। তার কারণ সেই 1985 সালে সেই কালীপদ আকাশবাণীর গীতিকার হিসেবে স্বীকৃতি লাভ করেন। তবে থেকে আজ পর্যন্ত চলছে সঙ্গীত রচনা। শুধু তো গীতিকার নন, কালীপদ বাবু এই ধরুন আকাশবাণীর সুরকার, নাট্যকার, পালাকারও। দূরদর্শনেও সম্প্রচারিত হয়েছে তার লেখা নাটক এবং গান। থাকেন পাঁশকুড়া বলে একটা অখ্যাত জায়গা, একটা গ্রামে। তার এইগুলো প্রতিভা, অথচ জানেন চোর চেতর সব পুরস্কার পেয়ে যায়, চোর চেতর সব ভালো স্বীকৃতি পায়, অসৎ ব্যক্তিরা বেশ স্বাচ্ছন্দ্যতা লাভ করে, কিন্তু এরকম সৎ এই ধরনের, শুধু কালীপদবাবু নয়, এই ধরনের অনেক যোগ্যবান, প্রতিভাবান শিল্পীরা, বিভিন্ন ধরনের শিল্পী, তারা সেই উপযুক্ত সম্মানটুকু সরকারের কাছ থেকে পান না। খুব দুর্ভাগ্য। এগুলো আমাদের মতো দেশেই বা আমাদের মতো রাজ্যেই এই সকল দৃষ্টান্ত পাওয়া যায়। এবার দেখুন, এই যে কালীপদবাবুর লেখা মাগন গানের উপরে তৈরি তথ্যচিত্র 16টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। চারটিখানি কথা নয়, একটা দুটো তিনটে নয়, 16টা আন্তর্জাতিক তিনি পুরস্কার পেয়েছেন। 12 জানুয়ারি 2026 সাল মুক্তি পাচ্ছে তার সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি বিড়ম্বনা। এই 12 জানুয়ারি বলতে যেখানে আমরা আমাদের
সনাতন ধর্মের একদম বলতে পারেন প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের জন্মদিন। সাড়ম্বরে তার জন্মদিন পালন হচ্ছে। সেই 12 জানুয়ারির কথাই বলছি। সেখানে তার একটি গল্প, স্বল্প দৈর্ঘ্যের একটি কাহিনী, নাম হচ্ছে বিড়ম্বনা। তার জন্য গান লিখেছেন এই কালীপদ বাবু, কালীপদ চৌধুরী। আর এই কালীপদ চৌধুরী যেটা বললাম, সেই কালীপদ চৌধুরী ছিলেন তার মানে এই কালীপদ সামাইয়ের শিক্ষক। সেই পরবর্তীকালে সেই বিষয়টা আমি আসবো। আর একটা কথা বলছি, এই যে কালীপদ সামাই, ইনি সঙ্গীত জগতে একটা ব্যক্তিত্ব। আজও ছোট একটা মাটির ঘরে থাকেন, জানেন, সেটা যেটা একটু আগে আমি বলছিলাম। একাধিকবার আবেদন করেও বাড়ি তৈরি সরকারি কোনো সাহায্য তিনি পাননি। অথচ সরকারি অনুদানপ্রাপ্ত বাড়ি, যার 3 তলা বাড়ি আছে, তার গাড়ি বাড়ি আছে, হ্যাঁ, কোনো প্রভাবশালী শাসক দলের নেতা বলুন, নেত্রী বলুন, চামচা বলুন, বেলচা বলুন, তারা পায়, ইনারা পান না, বা ইনাদের মতো মানুষরা পান না। দুর্ভাগ্য এটা আমাদের। আবার এইসব মানুষদেরকে আমরা ভোট দিই, জেনে শুনেই দিই। আর একাধিকবার তিনি এটা নিয়ে আবেদন করেছেন বাড়ির জন্য, কিন্তু বাড়ি তাকে দেওয়া হয়নি, পাননি বাড়ি। তাতে আক্ষেপ নেই অবশ্য এই কালীপদ সামাই, এই শিল্পীর। অর্ধ ভগ্ন মাটির বাড়ির 4 দেওয়ালের মধ্যেই তিনি গান রচনার সৃষ্টিতে মগ্ন। হাওড় স্টেশন থেকে আলুগ্রাম বাজার পৌঁছানোর ঠিক আগে গাছগাছালি মানে ডান দিকে পাঁশকুড়ার লাইনে এই হাউস স্টেশন একটা আছে। হাউস স্টেশন থেকে আলুগ্রাম বাজার পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা ধরে এগিয়ে গেলেই ছেন্নাগড় বলে একটা জায়গা আছে, ছেন্নাগড়। আর এই ছেন্নাগড় গ্রাম তো, গাছগাছালি, পুকুর, সমৃদ্ধ একটা সুন্দর সবুজ একটা গ্রাম। এই গ্রামের ঠিক এক প্রান্তে ছোট্ট মাটির বাড়িতে সস্ত্রীক থাকেন এই কালীপদ সামাইবাবুয়ের সংসার। মানে এইভাবেই তিনি থাকেন, সস্ত্রীক থাকেন তিনি এই গ্রামে। আর একটা কথা, যে 2 মেয়ে, ওনার 2 মেয়ে, আগমনী আর সনাতনী, সুন্দর নাম। এই 2জন মেয়ে তার, এবং তিনি এই 2 মেয়ে তার বিবাহিতা। এবং কালীপদবাবুর রক্তে কিন্তু আছে শিল্প। 2 কাকা অনন্ত এবং অবিনাশ সামাইয়ের লোকযাত্রার দল ছিল তাদের, পরিবারগত ব্যাপার। আর কি ছিল দেখুন, এই যে গ্রামের স্কুলে সেই লোকযাত্রার মহড়া হতো, ছেলেবেলার মহড়ার গান শুনে মুখস্থ করতে করতে এই আগমনের গায়ন গেয়ে উঠতেন এই কালীপদ বাবু। তার কাকা জ্যাঠা সবাই এই পেশাতে ছিলেন আর কি। বলতে পারেন পরিবারটা একটা সৃষ্টির, শিল্পের একটা পরিবার। এবং 8ম শ্রেণীতে পড়ার সময় লিখেছিলেন দেশাত্মবোধক গান, এলো কত শহীদের শোনিতে নাহিহা স্বাধীনতার এই দিন, তার কত ইতিহাস কালের কবলে চিরতরে হলো লীন। তিনি নিজে এই গানটা তিনি লিখেছেন, দেশাত্মবোধক গান, এই কালীপদ সামাইবাবু। বাংলার শিক্ষক কালীপদ চৌধুরী সেই গান শুনে উৎসাহিত হয়েছিলেন এবং তাকে উৎসাহ দিয়েছিলেন ছাত্র এই কালীপদ সামাইকে। আর সেই গান তার মানে লেখা শুরু সেদিন থেকে। ছাত্র জীবনে বাঁশি বাজাতেন, তারপর মদন বসু নামে সঙ্গীতের এক দৃষ্টিহীন শিক্ষকের কাছে গানের তালিম নেন। শিক্ষক কালীপদ বাবুর এই অনুপ্রেরণায় দেশাত্মবোধক আধুনিক লোকগান রচনার পাশাপাশি নাটক, যাত্রাপালা, গীতি আলেখ্য রচনায় মন দেন ছাত্র কালীপদ সামাই। আর
কৃষিকাজ আর গান লিখিয়ে বা শিখিয়ে তিনি সংসার চালাতেন। এই কালীপদ রোজগার বলতে এইটুকুই ছিল তার। তিনি কৃষিকাজ করতেন আর গান তিনি শেখাতেন। এইভাবে তার রোজগারটা হতো, সংসারটা প্রতিপালন হতো। এমনি কোনো পার্মানেন্ট কোনো ওনার রোজগার ছিল না। আর সেই স্মৃতি থেকে তিনি তুলে এনেছেন তার কিছু কিছু ঘটনা। আকাশবাণীতে তার লেখা প্রথম গান গেয়েছিলেন সঙ্গীত শিল্পী ফাল্গুনী চট্টোপাধ্যায়। গ্রামোফোন থেকেও তার লেখা গান রেকর্ড আকারে বেরিয়েছিল। গোষ্ঠকোপাল দাস, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, স্বরাজ রায়, কোনা ভদ্রের মতো শিল্পীরাও তার গানে, মানে তার লেখা গানে তার গান গিয়েছেন, গলা দিয়েছেন। এগুলো অনেক দিনের আগেকার ঘটনা। তৎকালীন এইসব নামই গায়কদের নাম আমরা অনেকেই পরবর্তীকালে শুনেছি। এবং 700-র বেশি গান তিনি লিখেছেন। আকাশবাণীতে একসময় সহস্র স্কন্দ বধ রাবণ একটা যাত্রাপালা হতো। ওই যাত্রাপালা খুব জনপ্রিয় হয়েছিল এবং সেই যাত্রাপালার সংলাপ পর্যন্ত তিনি লিখেছিলেন এই কালীপদ সামাইবাবু। প্রতিভাবান, বিবিধ প্রতিভা এই ভদ্রলোককে ঈশ্বর দিয়েছেন এবং তিনি সেগুলো এইভাবেই সমাজকে দিয়ে গেছেন। কিন্তু যেহেতু রাজনৈতিক কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, আর্থিক দিক দিয়েও খুব দুর্বল বলে তিনি যথোপযুক্ত সম্মানটা পাননি, বা সেই সম্মানের পাওয়ার যে জায়গাটায় তিনি পৌঁছতে পারেননি বা তাকে কেউ পৌঁছে দেননি। তার প্রতি অবহেলা, তাচ্ছিল্যটাই থেকে গেছে। ওটা যোগ্যতা অবশ্যই ছিল, যে কথাগুলো আমি আপনাদের শোনালাম। এরপর দেখুন, এরপরে যেটা আছে যে 700-র বেশি তিনি গান রচনা করেছেন। এগুলো মানে কল্পনার বাইরে। তার মধ্যে তিনি যাত্রাপালা, তার সংলাপ সব কিছু তিনি তৈরি করেছেন। এর থেকে বোঝা যায় যে তিনি কতটা প্রতিভাবান শিল্পী। তার 2 মেয়ে সনাতনী এবং আগমনী সামাই, তখন বিয়ের আগের পদবী। এই দুজনের মধ্যে এই যে যাত্রাটা হয়েছিল, সেই যাত্রার সীতার চরিত্রে গান গিয়েছিলেন তার বড় মেয়ে আগমনী। এই যে হাওড়ে সুর মঞ্জুষা নামে একটি সাংস্কৃতিক সংস্থাও এই কালীপদ সামাইবাবু তৈরি করেছিলেন। আর গত 1 নভেম্বর 2025 সালে দূরদর্শনে সম্প্রচারিত হয় এই নাটকটা কালীপদ সামাইয়ের রচিত ছোটদের নাটক শিবুরাম ভিক্ষাবৃত্তি বা মাগনের গান নিয়ে কাজ করেছেন তিনি, যে গানগুলো দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে গত বছর 2025 সালে নভেম্বর মাসে। আর তিনি এইগুলোর উপরে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চ একটা তথ্যচিত্র বানিয়েছিলেন। এবং এই যে এনার উপরে যে এই তথ্যচিত্রটা বানানো হয়েছিল, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চ, একটি তথ্যচিত্র কিন্তু এনার এই তৈরি শিল্পের উপর দিয়ে তারা বানিয়েছিল 2021 সালে। আর সেই তথ্যচিত্রই পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। তবু শিল্পীর পিছু ছাড়েনি অভাব। রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, কোনো সরকারই তার দিকে যথোপযুক্ত সম্মানটুকু দেননি, যেটা দিয়ে তিনি অন্তত স্বাচ্ছন্দ্যতার সঙ্গে বেঁচে থাকতে পারতেন। এগুলো আমাদের সমাজের, সরকারের এগুলো অপদার্থতা, অযোগ্যতা, এবং শুধু তাই নয়, এগুলো হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলার
একটা তাদের চরিত্র বা দিক নিদর্শন করে। অথচ আপনি দেখুন, চোর ছেচর অযোগ্য লোক তারা সব বিভিন্ন রকম পুরস্কার, তার সঙ্গে কিছু মোটা টাকা বা পেনশন মতো তারা পান। একটা জ্বলন্ত উদাহরণ দেখুন, বাংলাদেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা, এই যে মোহাম্মদ ইউনিস, তিনি নাকি শান্তির দূত হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই নোবেল পুরস্কার যে পেয়েছিলেন, তার তৈরি ছাত্ররা বা তার দল, ছাত্র নেতাদের দল বা ছাত্রদের একটা দল এনসিপি, তো কাটাকাটি মারামারি খুন খারাপি করছে, ধর্ষণ কি বাদ নেই। সৃষ্টি থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে ধ্বংস করে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশে। এই মানুষটা নাকি এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার চালাচ্ছেন, তার প্রধান উপদেষ্টা। এই মানুষটা নোবেল পুরস্কার পেয়েছে। এরকম একটা উদাহরণ আমি দিলাম, জাস্ট একটা ইলাস্ট্রেশন। এইবার যেটা, তবু এই যে শিল্পী, তিনি কিন্তু এখন অভাবী, মাটির ঘরে থাকেন, অ্যাসবেস্টসের চাল, স্বাচ্ছন্দ্য ওনার নেই। তিনি তার শিল্পটাকে, তার গান রচনার যে চেষ্টা বা সেই অধ্যাবসায়, তিনি কিন্তু সেটা ত্যাগ করেননি। হাজারো কষ্টের মধ্য দিয়ে তিনি সংসার চালিয়ে যাচ্ছেন, বেঁচে আছেন, এবং সংসারে তার যারা মেম্বার, স্ত্রী বিশেষ করে এখন আছেন, এতদিন তো তার 2 মেয়ে ছিলেন, তাদেরকে তিনি প্রতিপালন করেছেন, কিন্তু কোনোদিন অভাব অভিযোগ তিনি করেননি। এটাও ঈশ্বরের একটা বিরাট দান। আরেকটা কথা বলি, যে ভাঙা অ্যাসবেস্টসের ছাদ দিয়ে বর্ষার জল পড়ে তার বাড়িতে, রাজ্য সরকারের শিল্পী ভাতা পান মাসে মাত্র 1000 টাকা। কেন, একটু বেশি দিলে কি ক্ষতি ছিল? মেলায় খেলায় তো টাকা দান ছত্রের মতো উড়ানো হচ্ছে, কিন্তু ইনাদের দেবে না, যাদের পাওয়া দরকার তাদের দেবে না। কিছু বলার নেই, একটু অন্যায় সহ্য করে যেতে হবে, এই অবিচার সহ্য করে যেতে হবে। আরেকটা কথা বলি, যে 2018 কেন্দ্রীয় সরকার পেনশন দেবে বলে চিঠি পাঠিয়েছিল। আজও 2018তে সে পেনশনটা দেবে বলে বলেছিল, এখন 2026 সাল চলছে। এই 2018 থেকে 2026 সাল পর্যন্ত এখনও তিনি কোনো পেনশন পাননি বা তার পেনশন চালু হয়নি। তাই এই কালীপদবাবু বলছেন যে রোদ উঠলে আর বৃষ্টি পড়লে সবার প্রথমে আমি জানতে পারি। কি অভিমানসূচক একটা কথা! কেন, কিভাবে তিনি জানতে পারেন? না, আমার বাড়ির ভাঙা ছাউনি দিয়ে সবার আগে রোদ আর বৃষ্টির জল পড়ে আমার বিছানাতে বা আমার ঘরটাতে। তাই কারোর প্রতি রাগ, দুঃখ, অভিমান নেই, বলছেন কালীপদ সামাইবাবু। আর কি বলছেন, যে জীবনের অধিকাংশ সময় তো কাটিয়ে দিলাম, গান নাটক ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে ভালো লাগে না। মুখে বলছেন বটে অভিমান নেই, কিন্তু ভরা বর্ষার ছাদ চুঁইয়ে যে জলের মতোই প্রতিটি বাক্য ঝরে পড়ে অভিমান। শুধু বছর 7 আগে আবার জুতো পরা তিনি শুরু করেছিলেন 72 বছরের এই কালীপদ সামাইবাবু, যে জুতোটা তিনি যতদিন না শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত না হন খালি পায়ে চলেছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর। তো আমি চেষ্টা করবো তার বাড়ির ছবিটা দেওয়া। তাই আমি এইরকম একজন মানুষ, এই ধরনের প্রচুর মানুষ আছে যারা মানে সে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সবার কাছ থেকে অবহেলিত, অথচ তাদের থেকে যোগ্যতায় কম, তাদের থেকে প্রতিভায় কম, তারা কিন্তু সব সুবিধা পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকের সমাজের বৈষম্য, ডাইভার্সিটি যাকে বলে। অথচ আমরা বড় বড় কথা বলি, এসব কথা, লেকচার, ভাষণ তো আমরা সকলেই জানি, শুনি। তাই এই মানুষটা দিয়ে বললাম, কালীপদ সামাই পাঁশকুড়ার একটা অখ্যাত গ্রামে উনি থাকেন, কীভাবে যেতে হয় সেটাও আমি বললাম। তো ওইভাবে তিনি ওই ঘরে দরিদ্রতার সঙ্গে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করছেন, 72 বছর বয়স। আর অভিমান সুরে বলছেন, ঘর যখন আমি পেলামই না এত আবেদন করার পর, 72টা বছর বা 72টা বসন্ত তো আমি জীবনে কাটিয়ে দিলাম, আজ এই কতদিন বাঁচবো এইভাবেই চলে যাবে।
একদম নিঃশব্দ অন্তর থেকে দীর্ঘশ্বাসের সঙ্গে উঠে আসা একটা অভিমান। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আবার এরকমই কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।